শুভ সন্ধ্যা সবাইকে। সরাসরি সম্প্রচারিত থিয়েটার আড্ডা ১৬তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজাউল করিম রাব্বি। করোনার এই অতিমারির সময় আমরা জেগে থাকতে চাই বিশ্বাস আর সচেতনতা নিয়ে। আমরা আড্ডায় থাকতে চাই শিল্প আর সংস্কৃতি নিয়ে। তারই ধারাবাহিকতায় থিয়েটার মুরারি চাঁদের আয়োজন থিয়েটার আড্ডা। আমরা আড্ডাটি দিই মূলত গানে গানে, নাটকের স্মৃতিচারণে, নাটকের সংলাপে, কবিতা আবৃত্তিতে। আমরা এমন কিছু অতিথিদের আমাদের সাথে সংযুক্ত করি যাদের কথায়, যাদের নাটকের স্মৃতিচারণে, যাদের আড্ডায় আমরা কিছু শেখার চেষ্টা করি, কিছু জানার চেষ্টা করি। আজকে আমাদের অনুষ্ঠানটি বিশেষ একটি পর্ব এবং খুবই স্পেশাল একটি পর্ব বলা যায়। আজকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আমাদের থিয়েটারের মানুষ সুদূর ইন্ডিয়ার শিলচর থেকে। আজকে কথা না বাড়িয়ে আজকে আমাদের অনুষ্ঠানের অতিথিদের আমাদের অনুষ্ঠানের আমন্ত্রণ জানাই। আজকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন নাট্যকর্মী ও নাট্য নির্দেশক সুব্রত রায় এবং আমাদের সাথে সংযুক্ত হয়েছে নাট্যকর্মী গণসুর সাংস্কৃতিক সংস্থার রুমি রায়। দাদা এবং দিদি, আপনাদের দুজনকে আজকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। ধন্যবাদ। তো প্রথমেই বলে রাখি, আপনাদের দুজনকে খুবই সুন্দর লাগছে এবং একসাথে একই স্ক্রিনে আজকে আমাদের অনুষ্ঠানটি আশা করি খুব জমজমাট একটি অনুষ্ঠান হবে, একটি থিয়েটার আড্ডা হবে। প্রথমে জানতে চাই আপনারা কেমন আছেন? চলছে এখন চারদিকের যা অবস্থা, খুব ভালো থাকার তো কথা নয়। আর সবচেয়ে বেশি যা কষ্ট হচ্ছে আমাদের মঞ্চ আমাদেরকে মনের ভেতর তাড়িয়ে বেড়াচ্ছে, সেটা আমরা করতে পারছি না। তো তুমি যখন বললে কালকে, তো আমাদের এখানেও অনেক লাইভ প্রোগ্রাম, মানে গত বছর একটু বেশি হয়েছিল, এবার একটু কম হচ্ছে। তো তার মধ্যে তুমি যখন বললে খুব ভালো লাগলো যে সিলেটের মানে তোমাদের সঙ্গে আমাদের তো ভীষণ একটা আত্মীয়তা হয়ে গেছে। সেই গেছিলাম একবার, আমি একবারই গেছি, ও তো গেছে দুবার। তো খুব ভালো লাগলো, তোমাদের সঙ্গে কথা বলতে পারবো। সেটাই, আমরাও অনেক অনেক মুখিয়ে আছি, আমাদের নাট্যকর্মীরাও অনেক মুখিয়ে আছে যে আজকের অনুষ্ঠানটির জন্য। সেই দাদা, আপনাদের সবাইকে সে দেখা হয়েছিল আমাদের থিয়েটারে, অনেকদিন পর আর দেখা নাই। আমরা প্রথমে বলে রাখি যে আমরা অনুষ্ঠানটি আমরা একেবারেই থিয়েটার আড্ডা দেই। আমাদের মহড়া কক্ষে যেভাবে আমরা আড্ডা দেই, সেইভাবে আমরা আড্ডা দেব। আড্ডার মাধ্যমে আমরা অনেক কিছু জানবো, আপনাদের থিয়েটার অঙ্গন, আমাদের থিয়েটার অঙ্গন সম্পর্কে এক কথায় যে গল্প হবে আর কি। প্রথমে দাদার কাছে জানতে চাই, দাদা, গণসুর সাংস্কৃতিক সংস্থার আপনি একজন নাট্যকর্মী এবং নাট্য নির্দেশকও, এবং আমরা যতটুকু জানি যে গণসুর সাংস্কৃতিক সংস্থা 50 বছর পার করছে, মানে সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে। তো 50 বছর কিন্তু একটা সাংস্কৃতিক সংস্থার অনেক দিন এবং অনেক বিরাট একটা অর্জন। সেক্ষেত্রে আমরা আমাদের জানার অনেক ইচ্ছে জাগছে যে সাংস্কৃতিক সংস্থার কি কি লক্ষ্য বা আপনারা কিভাবে কাজ করেন। বলবো, আসলে আমি সবসময় পারমিশন নিয়ে চলি, তাই ওর কাছ থেকে পারমিশন নিলাম আর কি, বলবো কিনা। মানে তখন তো তোমরা দুজনই কথা বলছিলে, আমি পাশে বসে দেখছিলাম। যাই হোক, যে কথাটা হচ্ছে যে প্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ। করোনার যখন ফার্স্ট ওয়েভটা এসেছিল, আমরা অনেকগুলো ফেসবুক লাইভের অনুষ্ঠান করেছিলাম এবং সেটা একটা অন্যরকম নতুন ধরনের একটা মিডিয়াম ছিল কাজ করার। কাজ করেছি এবং কাজ করে খুব ভালো লেগেছে। কিন্তু এই সেকেন্ড ওয়েভ আসার পর অনেকেই বলেছেন যে ফেসবুক লাইভ করার জন্য, কিন্তু আসলে ওই ফেসবুক লাইভ করার মতো যে মানসিকতা, সেটা আমাদের মধ্যে গড়ে ওঠেনি। কারণ সেকেন্ড ওয়েভে প্রচুর পরিমাণে দুর্ঘটনা হচ্ছে, কাছের মানুষ সবাই একে একে ছেড়ে যাচ্ছে, তার ইন্টেন্সিটিটা এত মারাত্মক, এবং তার জন্য ঠিক মানসিকভাবে শান্তি পাচ্ছিলাম না। যাই হোক, যখন সিলেট থেকে তোমার ফোনটা পেলাম, তখন ফোন পাওয়ার পরে মনে হলো যে এই অনুষ্ঠানটা করা যেতেই পারে। কেননা সিলেটের সঙ্গে আমাদের একটা আত্মিক যোগাযোগ, সেটা সাংস্কৃতিক বলুন আর সামাজিকভাবেই বলুন, একটা আত্মিক যোগাযোগ। আমি সিলেটে জন্ম থেকেই সিলেটের কথা শুনে আসছি, সেই হবিগঞ্জ,
সেই চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার, চুনারুঘাট এইসব অঞ্চলের কথা শুনে শুনেই বড় হয়েছে। আমাদের বাপ ঠাকুরদারা তো সিলেটের বাংলাদেশের অধুনা বাংলাদেশেরই মানুষ ছিলেন। এই প্রথম যখন কথাগুলির ডাকে আমরা সিলেট যাই, বর্ডারটা ক্রস করে সিলেটের মাটি মাটি কপালে লাগাই, মনে হয়েছিল জন্মভূমি থেকে পিতৃভূমিতে এসেছিলাম। সেটা একটা ইমোশনাল ব্যাপার ছিল। এবং সিলেটের যে প্রত্যেকটা মানুষ যারা কথাগুলো ডাকে আমরা গিয়েছিলাম, আজকে তাদের কথা না বললে খুবই অন্যায় হয়। বিশেষ করে বাবু ভাই, টুকু ভাই, তারপরে টিপু, শেরু এবং আরো অনেক আছে, জুয়েল, মানে কার, লিটন ভাই, কার কথা ছেড়ে কার কথা বলবো। এবং ওইখানে নাটক করতে গিয়ে তোমাদের কলেজে গিয়েছিলাম, মুরারিচাঁদ থিয়েটারে বসে আড্ডাও দিয়েছিলাম মহারা কক্ষে, সমগ্র কলেজ প্রাঙ্গণটা আমরা ঘুরে বেরিয়েছিলাম। ওইগুলো আমাদের জীবনের একটা অমূল্য সম্পদ। এবং এখানে এসে যাকেই আমরা বলেছি যে আমরা এমসি কলেজে গেছিলাম, তখন সবার মধ্যেই কিন্তু একটা বেশ রোমাঞ্চকর ব্যাপার একটা কাজ করছিল, কেননা এমসি কলেজ আমাদের এখানে একটা ঐতিহাসিক ব্যাপার। এমসি কলেজের অনেক আছেন আমার পাড়া পড়শি আত্মীয় স্বজনের যারা প্রবীণ নাগরিক যারা, তারা কিন্তু এমসি কলেজের ছাত্রই ছিলেন। হ্যাঁ, আমার বাবা, পিসি হ্যাঁ, সবাই এমসি কলেজে। বাহ। যাই হোক, এটা তো এবং সিলেটের আতিথেয়তার কথা যত কম বলা যায় ততই ভালো। আমার মনে আছে আমরা নাটক করতে গেছিলাম, রাত্রে 1টা 2টো পর্যন্ত বসে ওইখানে নীলাঞ্জন দাস, টুকু আর বাবু ভাই আমাদেরকে বসে বসে এইটা খাও, ওইটা খাও, এই শাক খাও, এই মাছ খাও। এই ব্যাপারগুলো আমরা কিন্তু করতে পারবো না একটা থিয়েটারের দলের কোনো কেউ এখানে এলে। যাই হোক, এটা প্রারম্ভিক কথা। এবং গণসুর সম্বন্ধে যে জিনিসটা বলি, গণসুর সাংস্কৃতিক সংস্থা 1972 ইংরেজিতে তার স্থাপনা হয়েছিল এবং এবছর তার স্বর্ণ জয়ন্তী, গোল্ডেন জুবলি সেলিব্রেশন। আমরা অফিসিয়ালি এখনো গোল্ডেন জুবলি সেলিব্রেশন স্টার্ট করিনি, 2 আগস্ট থেকে আমাদের উদযাপন হবে। কিন্তু তার মধ্যে এই অতুমারির প্রকোপে কতদূর কি হবে আমরা খানিকটা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, গণসুর এই উত্তর পূর্বাঞ্চলের একটা বিশিষ্ট সাংস্কৃতিক সংস্থা এবং মূলত আমরা নাটক করি, যদিও আমাদের একটা গানের দলও আছে। এখানে অনেক বড় বড় নাট্য ব্যক্তিত্বরা আছেন যারা 1972 ইংরেজিতে এই ক্লাবের সংস্থার জন্ম দিয়েছিলেন এবং আজও তারা নাটকের সঙ্গে নিজেকে জড়িত রেখেছে। কালের অমুক নিয়মে তাদের বয়স বেড়েছে, বর্তমানে নাটকের নির্দেশকের দায়িত্বটা আমি পালন করছি, কিন্তু এখনো প্রতিনিয়ত তাদের কাছ থেকে শিখেই চলছি। এই শেখার প্রচেষ্টাটা চলতেই থাকবে। আমাদের হাতে নাটক প্রচুর আছে, আগামী প্রযোজনাও প্রচুর আছে, কিন্তু কবে করব, কিভাবে করব, সেটা নিয়ে আমাদের মধ্যে একটা দ্বিধার কাজ করছে। রেজাল্ট হ্যাঁ, আমরা অপেক্ষায় যে আমাদের মধ্যে সুদিন ফিরে আসুক। আসলে আমরা যখন গত 1 বছর হচ্ছে বেশি সময় ধরে আমরা লাস্ট মঞ্চে কাজ করেছিলাম 2020 সালের 21শে ফেব্রুয়ারি, তারপর আর আমাদের আর মঞ্চে কাজ করা হয়নি। তো ওই কথাগুলো চিন্তা করি যে অ্যাটলিস্ট আমরা 1 ঘন্টায়, আমরা আধা ঘন্টা বা 40 মিনিট যদি আমরা কিছুটা সময় আমাদের নাট্যকর্মীদের সাথে আমরা কিছুটা সময় আড্ডায় থাকতে পারি, এক কথায় বলা যায় যে আমাদের মহারা কক্ষের মতো আমরা গানে, কবিতায়, নাটকের স্মৃতিচারণে আড্ডাটি দিই। আসলে সেটাই আমাদের সার্থকতা আর কি। তো এবার আমাদের দিদির কাছে জানতে চাই, দিদি আপনারা একসাথে মঞ্চে কাজ করেছেন, আপনারা মঞ্চের সহশিল্পী হিসাবে কাজ করেছেন এবং ঘরেও আপনারা একজন আরেকজনের সবচেয়ে বড় কথা যেটা আপনারা একজন আরেকজনের বন্ধু। তো আপনাদের সুখ দুঃখের গল্পটা জানতে চাই। সুখ দুঃখ বলতে একবারে প্রথম থেকে। প্রথম তো আমি আসলে মূলত আমি নাটকের মানে নাটক যে আমি করব সেটা আমি কখনো ভাবিনি। আসলে আমি ছোট থেকে গানই করতাম। ভেতরে ভেতরে আমার নাটক করার ইচ্ছে ছোটবেলা থেকে ইচ্ছে ছিল। তো একদিন এরকম আমাদের পাড়ায় একটা ছোটখাটো অনুষ্ঠান চলছিল, তো ও এসে আমাকে বললো, তুমি একটা স্ক্রিপ্ট দিয়ে হঠাৎ করে বললো তুমি এই জায়গাটা পড়ো তো। আমি পড়লাম, পড়ার পর বললো তুমি নাটক করবে।
আমি বললাম হ্যাঁ হ্যাঁ, আমার তো খুব ইচ্ছে। আর গণসুরে নাটক করার চান্স পাওয়াটা অনেক বড় কথা ছিল তখন আমি যখন নাটকে আসি। তো এরকম হঠাৎ করেই আমি গণসুরে ঢুকি। গণসুরের আমার যে বাবার বাড়ি যেটা, সেখানে ওই ঘরের একটা ঘর ছিল, ওইখান থেকে গণসুরের তখন পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের রিহার্সাল চলতো। তো ওইখান থেকে একটা জানলা দিয়ে আমি রোজ বসে বসে ওদের রিহার্সাল দেখতাম। আমাদের ক্লাবের যারা সিনিয়র আর্টিস্ট, যারা তখন আমার কাছে সিনেমার পর্দার হিরোর মতোই ছিল আর কি। তো রিহার্সাল দেখতে দেখতেই আমি একজন হিরো আমার মনে হয় এখানে আমাদের ফেসবুক লাইভটাও দেখছেন, প্রদীপ দাস, দুজন, প্রদীপ দাস, বিজয় খান। হ্যাঁ, বাবুলদা, বিজয়দা, ওদের অভিনয় দেখেই আমি অভিনয় করার ইচ্ছে জাগে। এবং যখন এই অফারটা পেলাম, লুফে নিলাম। তো ওদের কাছেই শেখা। আর তাই তখন থেকেই চলছে আর কি। তখন থেকেই আমি গণসুরে এসে গেছি। অভিনয় করতে করতে দুজন একসঙ্গে সাথী হয়ে গেলাম। বাহ, চমৎকার চমৎকার একটা জুটি, ঘরের জুটি। আমরা মঞ্চেও দেখি আপনাদের এত সুন্দর একটা জুটিকে। আচ্ছা, আমাদের কিছু এই ফাঁকে আমরা কিছু কমেন্ট পড়ে নেই। আমাদেরকে কমেন্ট করেছেন থিয়েটার মুরারিচাঁদের সিনিয়র সদস্য দুলাল দাস, শুভকামনা জানিয়েছেন। আমাদেরকে কমেন্ট করেছেন মুরারিচাঁদ কবিতা পরিষদের সভাপতি সজল মালাকার, দিন দিন চমৎকার হচ্ছে অনুষ্ঠান। আমাদেরকে আরেকজন কমেন্ট করেছেন মিলুকান্ত দাস, সবাইকে শুভেচ্ছা। সজল মালাকার দার কমেন্ট করেছেন উপার বাংলার অতিথিদের মুরারিচাঁদ কবিতা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা, শ্রদ্ধা ও ভালোবাসা। আরেকজন কমেন্ট করেছেন বা অনেকদিন পর দুজনকে একসাথে ভালো লাগছে। আরেকজন কমেন্ট করেছেন ভারত বাংলা সাংস্কৃতিক ঐক্য জিন্দাবাদ, নাটকের জয় হোক। আরেকজন কমেন্ট করেছেন আমরাও এক পর্দায় লাইভে দেখছি। আরেকজন কমেন্ট করেছেন তুষার শুভ্র, থিয়েটার মুরারিচাঁদের সম্পাদক। সে কমেন্ট করেছেন সর্বপ্রথম আমরা এক বাংলার মানুষ, এপার বাংলা ওপার বাংলা সব বাংলায় আমাদের। আপনাদের দুজনকে একসাথে দেখতে পেয়ে আনন্দিত আমরা। সেই বরাক সুরমা নাট্য উৎসব দেখা হয়েছিল দাদা, আপনার নাটক দেখে বিমোহিত হয়েছিলাম, মুগ্ধ হয়েছিলাম। সেই সন্ধ্যাটা এখনো মনে আছে। আপনার কাছ থেকে নাটকের ডায়লগ শুনতে চাই। দাদা এবং দিদি দুজনের শ্রদ্ধা জানবেন। ধন্যবাদ সবাইকে যারা আমাদের অনুষ্ঠানটি আজকে দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন। আমাদের প্রচুর রিকোয়েস্ট আসছে যে দাদার নাটক শুনতে চাই, দাদা এবং দিদি দুজনের কাছ থেকে, অথবা নাটকের সংলাপ শুনতে চাই। আমরা এখন যাব দুজনের কাছেই। দাদা, ওই মধ্যখানে নেটওয়ার্কের প্রবলেম হয়, আমি তোমার কথাটা শুনতে পাইনি। বুঝা? আচ্ছা, আমাদের কিছু রিকোয়েস্ট আসছে যে এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার। এখন শোনা যাচ্ছে কথা? ওকে, আমাদের কিছু হ্যাঁ, রিকোয়েস্ট হ্যাঁ, আসছে। হ্যাঁ। আর আমাদের যখন আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাই, আপনাদেরকে যখন আমরা ইনভাইট করি, তখনই প্রচুর মুখী আসছিল আমাদের নাট্যকর্মীরা যে আপনাদের দুজনের নাটক শুনতে চাই বা নাটক দেখতে চাই। আমরা এখন নাটকে যাব, অথবা নাটকের কোনো সংলাপ যদি সম্ভব হয়। হ্যাঁ, সেটা তো করবই। এখানে যারা কমেন্ট করেছে তার মধ্যে বিভাস রায় বলেছে ভারত বাংলা সাংস্কৃতিক ঐক্য জিন্দাবাদ, নাটকের জয় হোক। তোমার মনে আছে কিনা জানি না, বিভাস রায় কিন্তু আমাদের সঙ্গে হ্যাঁ 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 Legacy হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে, মনে আছে। খুব ভালো অভিনয় করে। তুষারের কথা আমার খুব মনে আছে এবং আমার দেখে খুব ভালোই লাগছে। প্রদীপ দাস, বিজয় খান যেমন দেখছে, তেমনি আমার দাদা শেখর দেবরায় অনুষ্ঠানটা দেখছে। শেখর দেবরায়ের সঙ্গে অজপা এবং অভিজিৎ ধর, ওরাও আছে। আরেকটা কথা বলে রাখি যে প্রদীপ ওরা থাকলে বা বিজয় ওরা থাকলে আমি একটু নার্ভাস হয়ে যাই। নেটওয়ার্কের একটা প্রবলেম হবেই, কিছু করার নেই। যাই হোক, সেটাই অনলাইনের হুম হুম। দাদা, আরেকটা কথা আমি বলে রাখি এই ফাঁকে, সেটা হলো হুমায়ুন কবির জুয়েল ভাই আপনাদেরকে প্রণাম জানিয়েছেন। আপনারা দুজন হুমায়ুন কবির জুয়েল ভাইকে অনেক আদর করেন। অনুষ্ঠানের শুরুতেই আমাকে জানিয়ে রাখছেন যে যদি সম্ভব হয় আজকে হুমায়ুন কবির জুয়েল ভাই আমাদের সাথে হয়তোবা সংযুক্ত হতে পারেন।
হুমায়ুন কবির জুয়েল ভাই আপনাদেরকে শুভকামনা জানিয়েছেন। হ্যাঁ, জুয়েল আমার বাড়িতেও এসেছিল। ও যখন শিলচর এসেছিল, জুয়েলের স্ত্রী এবং মেয়েকে নিয়ে অত্যন্ত সাংস্কৃতিক একটা বাতাবরণ ওর পুরো পরিবারের মধ্যে। ওর দোকানেও আমি গেছি। মানে জুয়েল খুব খুব কাছের মানুষ আমার। দেবজ্যোতি ব্যানার্জি জয়ও দেখছে, আমাদের শিলচরের একজন প্রতিভাবান নির্দেশক। যাই হোক, নাটকের ডায়ালগের কথা তো আমি প্রথমে আমি শুরু করি। ওকে। একটা ওই নাটক যেটা দেবেশ ঠাকুরের শেষ সংলাপ, এবং যে নাটকটা আমি বাংলাদেশ সিলেটে করেও ছিলাম, ওই নাটক থেকে দু একটা অংশ আমি অভিনয় বা পাঠ করে শোনাচ্ছি। এটা মাইকেল মধুসূদন দত্তের জীবনের শেষ 7 দিনের উপর ভিত্তি করে এই নাটকটা লেখা হয়েছে, এবং দেবেশ ঠাকুর, এবং আমি কিছুটা করার চেষ্টা করেছি সেটা। আপনাদের নেটওয়ার্ক সম্ভবত একটু সমস্যা করছে, এজন্য কথা একটু আটকে আটকে আসছে। হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? তো নেটওয়ার্কটা ঠিকই আছে, বুঝলি? হ্যাঁ, পুরো কথা শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে শুরু করেন। এখন ঠিক আছে? ঠিক আছে বলতে আপনাদের স্ক্রিনে একটু আটকে আটকে আসছে আর কি। কথা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, দাদা শুরু করেন, কথা ঠিক আছে। হ্যাঁ, ওকে। আমার সঙ্গে এখানে একটু মিউজিক সাপোর্ট দেওয়ার জন্য আমাদের সংস্থার সহকারী সাধারণ সম্পাদক এবং খুব ভালো মিউজিক করে, নাটকও করে, শুভম কর এখানে আছে। ও একটু মিউজিক দিয়ে আমাদেরকে। ওকে, শুভঙ্কর দেখো, আমাদের থিয়েটার মোরাইচাঁদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল। ঠিক আছে। গুরদাস, আমাকে এই বেনেপুকুরের বাসা বাড়িতে দেখে তুমি খুব অবাক হচ্ছ না গো, কিন্তু এটাই সত্য। লাউডন স্ট্রিটের সাহেব পাড়া, সেখান থেকে উত্তর পাড়া, দয়া করে জয়কেষ্ট মুখুজ্জে থাকতে দিয়েছিলেন তার লাইব্রেরি ঘরে, কিন্তু সেখানে আমি আর বেশি দিন স্থায়ী হলাম না। মাথা গুজার এক চিলতে ঠাই এই বেনেপুকুরের বাসা বাড়িতে, হাত বাড়ালেই আকাশ। হ্যান্ড্রিয়েটা, দেখে যাও, গৌর এসেছে, গৌরদাস বসাক। সুদূর বালেশ্বর থেকে কত কষ্ট করে গৌর তুমি আমায় দেখতে এসেছো। আমি কেমন আছি? Methought I have a voice cry sleep no more, met the rebel sleep of care, the death of his day's life. ম্যাকবেথের উত্থান আর পতন, দুইয়ের পিছনেই আছে উচ্চাশা, উচ্চাশা থেকে মৃত্যু। গৌর, আমি যদি শেক্সপিয়ারকে পেতাম না, তাহলে তাকে জিজ্ঞেস করে বলতাম যে মানুষের জীবনে উচ্চাশা থাকবে না, শুধুমাত্র ডাল ভাত খাওয়া, ঘুম। আই হেট ব্লাডি এক্সিস্টেন্স, ধুকে ধুকে বেঁচে থাকা। হেনরিয়েটা, দেখে যাও, গৌর এসেছে, ডেপুটি ম্যাজিস্ট্রেট ফ্রম বালেশ্বর। একটু দেখো। গুরদাস, গভীর গর্জনা সদা করি জলধর, উথলিল নদ নদী। গৌর, তুমি আর মনু এলে না, আমার স্মৃতির দরজাগুলো হাট করে একেবারে খুলে যায়। মনু অবশ্য বড্ড উপদেশ দেয়, মদ খেও না, মদ খাওয়াটা ছেড়ে দাও। আচ্ছা গৌর, আমি মদ না খেয়ে বাঁচবো?
থাকতে পারবো? এর থেকে ছুরি দিয়ে আমার গলাটা কেটে ফেলে দাও। মদ ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না গো। সেই গুলদিঘির পারে বসে যখন প্রথম আমি মদের গ্লাসে চুমুক দিয়েছিলাম, গোর, মাই হার্ট অ্যাক্টস ড্রাউজি নামনেস পেইন। হিন্দু কলেজের সেই সব দিনগুলির কথা মনে হলে আমার স্মৃতির দরজাটা কেমন জানি পুড়ে যায়। তুমি একদিন হা হা করে এসে আমাকে বলেছিলে, মধু মধু দেখ দেখ কেমন কবিতা, অ্যাক্রোস্টিক, একেই বলে ইংরেজি সাহিত্য। আমি বললাম, ও তো আমি এই মুহূর্তে বাংলায় লিখতে পারি। কি লিখেছিলাম কিনা? গভীর গর্জনা সদা করে জলধর উছলিল নদ নদী। রামনারায়ণ আমাকে সর্বদাই বলতো, মধু, ভিকিরিকে পয়সা দিচ্ছ, গুনে দাও। আমি মুঠো ভরে ভিকিরিকে পয়সা দিয়ে বলতাম যে রাজনারায়ণ দত্তের ছেলে কোনোদিন ভিকিরিকে গুনে পয়সা দেয় না। আমার জন্য স্যুট আসতো, ফ্রান্স থেকে কাঁচা স্যুট, খাবার আসতো, অজস্র খাবার। 10 জন ছেলেমেয়েরাও যা খেয়ে শেষ করতে পারতো না। ওই জানলাটার দিকে তাকিয়ে দেখো গো, কি দেখছো গো? একটা ভাঙা থালা, আর তার পাশে কয়েকটা উচ্ছিষ্ট ভাত। আমার ছেলেরা খেয়েছে গো, আমার ছেলেরা খেয়েছে। শুধু ভাত আর নুন গো, শুধু ভাত আর নুন কি করে গোগ্রাসে গিলে ফেলা যায় তা তুমি আমাদের না দেখলে বিশ্বাসও করতে পারবে না গো। কি ভাবছো গো? আমি এসব দুঃখের কথা শোনাচ্ছি বলে তুমি আমাকে ঘৃণা করো না বন্ধু। বসো বসো বসো, আমি তোমাকে দান্তে শোনাবো। শুনবে না? শোনো। প্যারাডাইজ লস্ট, শয়তানের পক্ষে দাঁড়িয়ে গলা ছেড়ে চিৎকার করে বলে উঠবো, হেনরিয়েটা, অ্যালবার্ট, এত কাঁদছো কেন? ওকে চুপ করতে বলো। গরু কাঁদছে কেন জানো? ওর শেষ সম্বল জামাটাও আজ ছিঁড়ে গেছে। হেনরিয়েটা এ নিয়ে 4 বার ওই জামাটা সেলাই করেছে, কিন্তু আর কত চলে গো, কত চলে। আমার অবস্থা এখন সেন্ট হেলেনায় নির্বাসিত নেপোলিয়নের মৃত্যু। প্রতিদিন আমি বিক্রি করছি দরজার পর্দা, বিছানার চাদর। গৌর, কেউ যদি আমার এই শরীরটাও নিলামে কিনে নিত না, আমি তখনই রাজি হয়ে যেতাম। কিন্তু আমি জানি কেউ নেবে না। এটা একটা নিভন্ত প্রদীপ, একটা ডুবন্ত নৌকো, কেউ নেবে না। এভাবে চলতে আছে, থাকবে। এবং করতে করতে মানে এই নাটকের মাইকেলের অনেক জায়গা আছে। আমি আস্তে আস্তে একটা জায়গা পড়েছি থাকি। হঠাৎ করে অন্য একটা খুবই মনোমুগ্ধ করে, এবং এত সুন্দর সংলাপ প্রক্ষেপণ গুলা হচ্ছিল। মানে আমি খালি মনে মনে ভাবছিলাম যে শেষ না হতো। আমি আরেকটা কথা বলি, সেটা হলো আপনি যখন আমাদের সিলেটে যখন নাটক করেছিলেন, আমি মদন বলছি, সম্ভবত এই নাটকটা করেছিলেন। মানে আমার দেখা আর কি, যে এখন পর্যন্ত আমি স্টেজে মানে আমি দর্শক সারিতে বসে কোনো স্টেজ পারফরমেন্স, মানে আমার জীবনের প্রথম
একটা এত শক্তিমান একজন অভিনেতা দেখেছিলাম আর কি, মানে অভিনয় দেখেছিলাম, মানে আসলে কি বলবো যে ওই দিনই আমি আপনার একজন এত মানে মন থেকে মনে হচ্ছিল যে আমার 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 মনে হয় থিয়েটারটা কাজ করেছিল, যে আমিও কেন যে এত বড় মানে থিয়েটারটাকে মনে হচ্ছিল যে অভিনয়টাকে আমি নিজেও ধারণ করতে পারছিলাম না, যে আপনার অভিনয় দেখে আপনার সবগুলো যে একজন একক মানে একাই আপনি মঞ্চকে কিভাবে সারাটা নাটক একক মানে একা কিভাবে করেছিলেন আর কি। তো আজকেও সেটাই আবার দেখালেন আর কি, আসলে চমৎকার আরেকটা অভিনয় আমরা দেখলাম। এবার আমরা দিদির কাছে জানতে চাই, নাটক কি শেষ হয়ে গেছে এটা? না না, শেষ হয়নি, নাটকটা তো অনেক বড়। আমি একটা ওকে ওকে আমরা আসলে তোমাকে বলে দিই রেজাউল, আমরা কিছু কয়েকটা নাটকের টুকরো টুকরো কয়েকটা জায়গা আমরা সিলেক্ট করে নিয়েছি, তৈরি করে আনিনি কিন্তু সিলেক্ট ওকে করে ওকে নিয়েছি। মানে আজকে বিকেলে যখন ওই পোস্টারটা দেখলাম না যে নাটকও আছে, তখন আমরা ভেবেছিলাম যে নিপাট শুধু আড্ডাই হবে, তাই আমরা কয়েকটা নাটকের কয়েকটা জায়গা সিলেক্ট করি। তার জন্য দেখেছো কয়েকটা জায়গায় আমার একটা ডায়লগে ফাম্বলিং হয়েছে এবং হ্যাঁ 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 হঠাৎ করে করেছি। তো যাই হোক, কয়েকটা পর্শন আমরা নিয়েছি, ওই জায়গাটা আমরা একটু করছি এখন। একটা আমি আর ও আমরা দুজনে মিলে একটা সূচি নাটকের একটা তোমাদের সামনে বা আপনাদের সামনে আমরা এটা করে দেখাবো, পাকা দেখা। ওকে হ্যাঁ, এই নাটকটা একটু অন্য টাইপের। এবং আমি একটু এখানে দেখেছি একটু আগে আমার অত্যন্ত প্রিয় একজন শ্রদ্ধেয় মানুষ চন্দন দাও দেখছেন, এবং হ্যাঁ হ্যাঁ সেটাই, চন্দন চনন্দা দাকে কমেন্টও করেছেন, আমি এই কমেন্টটি একটু একটু পরে নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এবং ওকে, বৃষ্টিও আছে। বৃষ্টি আমার অত্যন্ত প্রিয় একটা ছোট বোন। চন্দনদা কমেন্ট করেছেন অপূর্ব তৃপ্তি পাচ্ছি, অফুরান ভালো থেকো চিরকাল। আবার তুষার আবার কমেন্ট করেছেন, ফাহমিদা আলাহি বৃষ্টি আপু কমেন্ট করেছেন বরাক সুরমা নাট্য উৎসবের শেষ সংলাপ লিগেসি কোট, আমি মদন বলছি, নাটকগুলো যেন অসাধারণ তৃপ্তি দিয়েছিল মনের ভেতরে। নাটক কি এবং কেমন হবে তা আরেক দফা জানতে পেরেছে আপনাদের কাছ থেকে, অনেক অনেক ভালোবাসি প্রিয় দম্পতি। আসলে এই কথাটাই বৃষ্টি আপু যেটা বলেছে, যে আপনার 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 এবং আপনাদের অভিনয় দেখে যে সেটাই আমরা শিখেছি, আসলে নাটক কি জিনিস। শুধু যে আমরা মঞ্চে অভিনয় দেখেছি তা না, আমরা নিজেও সেটা চেষ্টা করেছি আমাদের আমাদের মঞ্চের মধ্যে আমরা ওইভাবে কাজ করার জন্য, যে আপনাদের কাছ থেকে আমরা একটা অনুপ্রেরণা পেয়েছিলাম। আমাদেরকে কমেন্ট করেছেন শেখর দেব রায়, শম্ভু এবং রুমি জয়। শেখরদা মানে আমার খুব কাছের ভালো একজন ভালো দাদা। থাকিস। শোনা যাচ্ছে? কি মনোমুগ্ধকর। হ্যাঁ, গোলাম মাহাদি ভাই আমাদের থিয়েটার মনোরেচাদের সাবেক আহ্বায়ক, গোলাম মাহাদি ভাই কমেন্ট করেছেন কি মনোমুগ্ধকর সংলাপ প্রক্ষেপণ। বিজয় খান কমেন্ট করেছেন ভালো হচ্ছে, চালিয়ে যাও। সজল মালাকার কমেন্ট আমাদের সংস্থার স্বর্ণজয়ন্তী বর্ষের এবারকার উনি সভাপতি এবং অত্যন্ত শক্তিশালী একজন অভিনেতা, তাদেরকে দেখে দেখেই শেখা। চমৎকার কিছু মানুষ আজকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আসলে সবাইকে অনেক অনেক শুভকামনা থিয়েটার মনোরেচাদের পক্ষ থেকে। তাহলে আমরা আবার যাব আমাদের আজকের অতিথিদের, আজকে যে জন্য আমরা অপেক্ষায় আছি, আমরা তাদের পরিবেশনায় যাব। আমি ফাঁকে মানে মধ্যখানে রেজাউলকে একটু বলে দিচ্ছি, আমি হঠাৎ করে রুমির দিকে তাকিয়ে না মাঝে মধ্যে চিনতে পারছি না, কেননা ব্যাপারটা হচ্ছে এই করোনা পিরিয়ডে মাস্ক ছাড়া কেউ কাউকে তো দেখে না। আমি হঠাৎ করে তাকিয়ে বললাম আমি ভদ্রমহিলা কে বসে দেখলাম, তারপরে স্বপন গাঙ্গুলির একটা নাটক পাকা দেখা, একটু লাইটার ইভেন্ট আমি করছি। একটা টেলিফোনের ঘন্টা। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি শুভ। আমি নন্দিতা বলছি, নন্দিতা বোস। নন্দিতা? কে নন্দিতা? বারে, এরই মধ্যে ভুলে গেলেন? পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। আচ্ছা, আমার নম্বরটা আপনি কোথেকে পেলেন?
আপনার মা সেদিন আমাকে দিয়েছিলেন, বলেছিলেন তোমার যদি শুভর সঙ্গে কিছু কথা বলার থাকে তুমি বলতে পারো। জানেন, আমার মায়ের না আপনাকে খুব পছন্দ আর হয়েছে। আপনার? আমার আমার আমরা তো মানে ভাবছি যে এই অঘ্রাণেই বিয়েটা সেরে আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসার ছিল। বেশ তো, বেশ বলুন না। সব কথা টেলিফোনে হয় না, আমি একদিন আপনার বাড়ি যাব। সে কি, সেটা কি ঠিক হবে? আরে লোকে ভাববেটা কি? কেন? লোকে ভাবার কি আছে? আপনি তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগেই জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথাও বললেন। আচ্ছা, চিংড়ি মাছটা ভালো ছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিংড়ি মাছটাও ভালো ছিল আর রান্নাটাও খুব ভালো আর হয়েছিল। ইলিশ মাছটা গঙ্গার ছিল, 2000 টাকা কেজি, 1 কিলো 250 ছিল। আরে এত সবের কি দরকার ছিল বলুন তো? বারে, আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা, ভয় নেই, আপনার ভাবি বউয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকাই খরচ হয়েছে। যাক, কবে যাব বলুন তো? বলছিলাম কি, আমরা যদি কোনো রেস্টুরেন্টে। আরে তা কি করে হবে? লোকেশনটা দেখে আসতে হবে না বুঝি? আমি যে বাড়িটায় বিয়ের পর যাব, সে বাড়িটা একবার দেখে নিতে হবে না? যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয়। তাহলে আসবেনই? হ্যাঁ মশাই, হ্যাঁ। তাহলে এক কাজ করুন, আপনি রোববার আসুন। রোববার? অসম্ভব, আমার নাচের ক্লাস থাকে। আমি বরং হ্যাঁ শনিবারে যাব। কিন্তু শনিবারে তো আমার অফিস। ছুটি নেবেন? ভাবি বউয়ের জন্য একদিন ছুটি নিতে পারবেন না? আচ্ছা শুনুন, আপনারা যেদিন এলেন না, আমার বাবাও ছুটি নিয়েছিলেন। ঠিক আছে। শুনুন, ওই সকালেই যাব, আপনার ওখানে খাওয়া দাওয়া করে আর একটা জায়গায় ইন্টারভিউ দিতে যাব। আর তাদেরও আমাকে খুব পছন্দ জানেন, আমার অবশ্য আপনাকেই বেশি। দেখুন না, তারা আবার ওই নগদ টাকা চায়নি, মারুতি সুইফট চেয়েছে। কি অন্যায় বলুন তো, টাকা নিয়ে ঝামেলা মিটে যেত। বাবা কোথায় গাড়ি কিনতে যাবে বলুন তো? সেই জন্যই তো আমি টাকাটা নিয়েছি। ওই জন্যই তো আপনি আমার বেশি পছন্দ। থ্যাংক ইউ। শনিবারে তাহলে ঠিক চলে আসবেন। হ্যাঁ, ও ভালো কথা, চিকেন করবেন না? হ্যাঁ, আমি আবার মাটনটাই বেশি প্রেফার করি। আর শুনুন, ওই আপনাদের বাড়ির কাছেই তো মানিকতলা বাজার, দেখবেন তো কাঁকড়া পাওয়া যায় কিনা। আপনার ঝকড়া চুলটা কিন্তু ফ্যান্টাস্টিক। আপনার মা, আই মিন আমার শাশুড়ি খুব পার্শে মাছের গল্প করেছিলেন, পার্শে মাছের ঝাল অবশ্যই খাবো। এবার রাখি। হ্যালো। হ্যাঁ। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আসবেন কিন্তু ওই শনিবার আমি অফিস কামাই করে আপনারই পথ চেয়ে বসে থাকবো। তা থাকুন, কিন্তু বাজার করতে ভুলবেন না যেন। আর শুনুন, চালটা যেন সরু হয়, মোটা মাথার মোটা চাল আমার একদম সহ্য হয় না। রাখি, শুভরাত্রি। আমার নামের সঙ্গে রাত্রি জুড়ে দিলেন। রাত্রি? ও, আপনার নাম তো শুভ। শুভ শুভ। এসো, এসো। খুলছি খুলছি খুলছি। আসবো? আপনি? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আসুন। ওই আচ্ছা শুনুন, ওই আপনি রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন, বাইরে থেকে শুনলাম। হ্যাঁ হ্যাঁ, ওই একটু একটু উচ্চারণটা ঠিক করে নেবেন, ঠিক আছে? বাইরে থেকে না ওই এসো এসো আমার ঘরে এসো কে ঘাড়ে এসো মনে হচ্ছিল। এক্সাইটমেন্টে আমার এরকম হয় জানেন। আপনাকে কিন্তু দারুণ লাগছে বাইরে। আপনাকেও। আর পাঞ্জাবিটা না দারুণ ফাটাফাটি। আপনি আসবেন বলে আমি কালই কিনেছি। কেন, পাঞ্জাবি ছিল না? ছিল কিন্তু পুরনো। আরে বাবা, তাই পড়তেন, বাজে পয়সা খরচ করেন কেন? হ্যাঁ, আপনার মা কোথায়? আমার মাসি হঠাৎ হসপিটালাইজড হয়েছে তো, হ্যাঁ। তাই মাকে চলে যেতে হলো। আর আমার পার্শে মাছের ঝাল? মা সব রান্না বান্না করেই গেছেন। চলুন বসা যাক। চলুন। আচ্ছা, আপনি না সেদিনকে এক্সাক্ট মাইনেটা বলেননি। ওই কেটে কুটে 37,000 পে স্লিপ আছে, একবার ভেরিফাই করে দেখে নেব। আছে, দিচ্ছি। মানে ওই আপনার সেভিংস কিরকম, ফিক্সড ডিপোজিট কত, মিউচুয়াল ফান্ড করেন কিনা, কোন কোন কোম্পানির শেয়ার আছে, এইসব আর কি। বাবা, আপনি একদম অফিস ইন্টারভিউ করছেন। আপনার
মাও কিন্তু আমাকে কোন রান্নায় কোন মসলা এসব জিজ্ঞেস করেছিলেন। আর আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেট দেখতে চেয়েছিলেন। ও ভালো কথা। আপনার অফিসের নাইট ডিউটি করতে হয়? কেন বলুন তো? সমীক্ষায় দেখা গেছে যেসব হাজবেন্ডের নাইট ডিউটি নেই তাদের বিয়ে ভেঙে যাচ্ছে। আই মিন ডিভোর্স হচ্ছে। কেন কেন কেন? আমি কি করে বলবো? মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটানোর জন্য হাজবেন্ডের নাইট ডিউটিটা প্রয়োজন। হ্যাঁ, আছে আছে। আমার নাইট ডিউটি আছে। ফুল মার্কস। হ্যাঁ, ওই মার্ক সাহেবেরও মত তাই। আচ্ছা, একটু শরবত খাবেন? এই যে ভুঁড়িটা কিন্তু কমাতে হবে আপনাকে। পাঞ্জাবিটা একটু তুলুন তো, তুলুন 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 তুলুন। কি করছেন? লজ্জার কি আছে? আরে বাড়িতে তো আর কেউ নেই। তাছাড়া মনে আছে আপনি আপনার মাকে ইশারা করেছিলেন আমার চুলটা খুলে দেখার জন্য? বিশ্বাস করুন, আমি কোন রকম আরে ইশারা করেছিলেন। শুধু তাই নয়, আপনার মা আবার আমাকে আদরের আঁচলায় টেনে নিয়ে দেখেছিলেন চুলটা অরিজিনাল কিনা। আমি খুব লজ্জিত। আরে না লজ্জার কিছু নেই, বাড়ি তো ফাঁকা। আপনার যদি আমার শরীরের কোনো মাপের দরকার থাকে ভাত খাবেন? একটু পরে। চলুন আগে বাড়িটা একটু ঘুরে দেখা যাক। আসুন এদিকে। এইতে এটা হলো কি আমার ড্রয়িং রুম। ওয়াও, চমৎকার, খুব সুন্দর সাজানো। আলমারির বইগুলো নিশ্চয়ই আপনার? হ্যাঁ, আমার বই পড়ার খুব ঝোঁক। ওই রচনাবলীর কটা খণ্ড? 10-12টা হবে বোধহয়। আগে না, ওখানে 15টা খণ্ড আছে। এত লেখকের রচনাবলী কিনেছে? বললাম না, বই আমার নেশা। ব্যাংকের পাস বইটার দিকে একটু নজর রাখবেন। চলুন অন্য ঘুরে যাওয়া যাক। আসুন, এইটা হলে কমন স্পেস, মানে ওই টিভি দেখা, খাওয়া দাওয়া। না, এই স্পেসটা আরো বাড়াতে হবে। আমি এখানে নাচের ক্লাস নেব। কমপক্ষে 30-40টা মেয়ে নাচবে। আরে অত অসুবিধা হবে না, একদম অসুবিধা হবে না। এই দেওয়ালটা ভেঙে দেবো, তাহলে স্পেসটা বেড়ে যাবে। আসুন, এই বারান্দাটায় দাঁড়াই। সে কি, বেডরুম দেখাবেন না? এখনই দেখবেন। ভেবেছিলাম ফুলসজ্জা রাতেই নতুন চমক দেব। কিন্তু নতুন চমক নয় শুভবাবু। কিছু বললেন? কই না তো। ওই আসুন, এই হলো কি আমার বেডরুম। আরে মশাই, আপনি যে 6-7 খাট চাইলেন, কোথায় প্লেস করবেন? ঘরে তো দাঁড়াবার জায়গা থাকবে না, সারাক্ষণ বিছানায় শুয়ে থাকতে হবে। ওই মানে বেডরুমটা চেঞ্জ করব বলছেন? বাথরুম কোথায়? কমন স্পেসের ওপাশে। এটা ছোট নয়। আমার শরীর ভীষণ খারাপ লাগছে। আশ্চর্য। নন্দীগ্রামে ভাত খেয়ে আদি সপ্তগ্রামে আঁচাতে যাবেন? কি করি বলুন তো? এখানে তো আর বাথরুম তৈরি করা যাবে না। এক কাজ করলে হয়, বেডরুমটাকে বাথরুমের পাশে নিয়ে যাব। কে বাড়ির প্ল্যান করেছিল? আমি নেই, রান্নাঘর দেখবেন? না, যেখানে আমি কোনোদিন ঢুকবো না সে জায়গা আমি দেখতে চাই না। আপনার খিদে পাইনি? হ্যাঁ, এবার খাবো। চলুন টেবিল সাজাই। মানে আপনার অসুবিধে হচ্ছে? আরে কোনো অসুবিধা হচ্ছে না। আমি তো চাই বিয়ের পর আমাদের মাঝখানে কেউ থাকবে না। আপনি এত কিন্তু করবেন না তো। আরেকটা মাছ দিই? আপনি বরং আরেকটা নিন। আপনাকে নিজের হাতে পরিবেশন করছি, কি যে ভালো লাগছে। মনে হচ্ছে আমাদের বিয়েটা হয়ে গেছে। ভালো কথা। বাচ্চা হলে খেলবে কোথায়? বাগান টাগান নেই? বড় ছাদ আছে, ছাদে খেলবে। আরে আস্তে খান, অত তাড়াতাড়ি খাবেন না। সবকিছুর একটা এটিকেট আছে। আর জানি আপনার মায়ের রান্না ভালো, তাহলে ও তো আঙুল চাটবেন না তো। আমাদের বিয়েটা হবে না। না কেন? সবেতেই তো শুধু মাইনাস পয়েন্ট। দাঁড়ান, খাবার পর আরেকটা পরীক্ষা নেব, তাতে যদি খেয়ে উঠে আবার পরীক্ষা। এই প্রথম আপনি হাসলেন, গালে টোল পড়লো, ঠিক শর্মিলার মতো। শর্মিলা আবার কি? শর্মিলা ঠাকুর, জানেন আপনাকে আমি ভালোবেসে ফেলেছি। কোনোদিন প্রেম করেননি? সাহস পাইনি। আচ্ছা, কোনো চুমটু? একবার কাকে? শর্মিলা ঠাকুরের ছবিতে। শুনুন, এবার আমি চলি। আরেকটা কথা, শেষ প্রশ্ন, ফ্যামিলিতে কেউ পাগল ছিল? না, আমি প্রথম। যা, একটা ব্যাপারে আপনার সঙ্গে আমার মিল আছে। খাওয়ার পর কি পরীক্ষা নেবেন বলেছিলেন? এখন থাক, যখন সানাই বাজবে তখন। নিশ্চয়ই নন্দিতার ফোন। বড় ভয় করছে, যদি নাকচ করে দেয়। আজই ফাইনাল, মানে পাকা কথার দিন। মাকে দেব না, আমি যা থাকে কপালে। হ্যালো।
হ্যালো, আমি মা বলছি, সরি, শুভ বলছি। আপনার শরীর খারাপ, গলাটা কাঁপছে কেন? সারা শরীর কাঁপছে, আপনাকে কি করে দেখাবো? প্রবলেমটা কি? আমার পেটটা খারাপ, মানে মনটা খারাপ। আপনার মনটা বুঝি পেটে থাকে? হ্যাঁ, কাছাকাছি থাকে তো, তাই দুটোই খারাপ। আপনি কি ঠিক করলেন? হবে না, অনেক ভেবে দেখলাম হবে না। আমিও জানতাম হবে না। কি হবে না জানতে? আমাদের বিয়ে। আরে ধ্যাৎ, আমি কি তাই বলেছি? আমি বলেছি আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব হবে না। তাই? আরে আস্তে আস্তে মাথাটা ঠিক রাখুন, তবে না আমি বিয়ের পর খারাপ করে দেব। তুমি খুব ভালো। বাহ, এরই মধ্যে তুমি? না, ওই তুমি লজেন্স খুব ভালো, আপনাকে খাওয়াবো। আচ্ছা, সেদিন কখন বাড়ি ফিরলেন? আপনার বাড়ি থেকে আরেকটা জায়গায় ইন্টারভিউ নিতে গেলেন না? কেন যাব? মনের মানুষ তো পেয়ে গেছে। স্মার্ট ছেলে আমি চাই না, আমি চাই প্রকৃত ভালো ছেলে। আর ওই শর্মিলা বাবা খেপানা মনে থাকে জানো? তাহলে সানাইয়ের অর্ডার দিয়ে দিই। শুনতে পাচ্ছেন না? আমার কিন্তু সারাই অলরেডি বাজতে শুরু করেছে। বাহ, চমৎকার চমৎকার আরেকটা নাটক আমরা শুনলাম। আসলে এই নাটকটার বর্ণনা করার মতো বা এই নাটকের কৃতজ্ঞতা প্রকাশ করার মতো আমি নিজেও কোনো যোগ্যতা রাখি না, এই জন্য আমি একজন যোগ্য ব্যক্তিকে আজকের অনুষ্ঠানের সারপ্রাইজ অতিথি হিসাবে আমি স্ক্রিনে দেখাচ্ছি। আমাদের সাথে সংযুক্ত হয়েছেন হুমায়ুন কবির জুয়েল ভাই। জুয়েল ভাই, জুয়েল, ভালো আছো তো? হ্যাঁ, শুনো, ইয়ে হইলো রাব্বি, আমি শম্ভুদা এবং রুমিদির, শম্ভুদার তীব্র সমালোচক, ওনার অভিনয়ের তীব্র সমালোচক। এবং ঠিক এমন সময় তুমি আমার ঢুকিয়েছো যখন আমি কথাগুলো শুনছিলাম। এই নাটকে শম্ভুদা একটা সংলাপ বলেছে যে তুমি শর্মিলা। ওনারা শম্ভুদা রুমিদিকে বলেছে শর্মিলা, আর আমি এই দুইজনকে যেটা বলি কখনো বলা হয়নি। তোমার এই সুন্দর আয়োজনে এটা তোমাদের জন্য বলছি আমি। আমার কাছে এই দুজন মানুষ হচ্ছে পরাগ সুরমার শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র। শুধু অভিনয় নয়, অভিনয় এবং তাদের ব্যক্তিগত জীবন দুইটা মিলিয়ে হচ্ছে আমার কাছে, এবং আমি নিশ্চিতভাবেই জানি আরো অনেকের কাছে এরা পরাগ সুরমার শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র। এবং আমি আসলে এখন বাইরে আছি তো, আমার নেটওয়ার্ক ভালো না, আমি আসলে লোভ সামলাতে পারলাম না, আমি ঢুকে গেলাম এখানে। আমার প্রণাম জানাইতেই হয়। এবং এই দুজন হচ্ছে আমার খুব শ্রদ্ধাভাজন মানুষ, আমি তাদের খুব ছোট ভাই। এবং উনি প্রথম থেকে ওনারা বলছিল সিলেট শিলচরের সম্পর্ক, আসলে এই সম্পর্ক নিয়ে আমিও কিছু বলবো না, আর এটা বলে শেষ করার বিষয় না। আমি কেবল, যেহেতু থিয়েটারের আলোচনা, এখানে আমি শম্ভুদা এবং রুমিদি সম্পর্কে তুই একটা কথা বলি, যেটা আমি নিশ্চিতভাবে এটা আমাদের এই আলোচনা যারা দেখছে তাদের কাজে লাগবে। সেটা কি? সেটা হচ্ছে এটা যে শম্ভুদা এবং দিদির ক্ষেত্রে যেটা হয়, আমরা যখন পারিবারিক ভাবে থিয়েটার চর্চা করছি না, সংস্কৃতি চর্চা করছি না, সেইখানে তারা পারিবারিক ভাবে এই চর্চা করছে। এইটা আমাদের জন্য একটা বড় উদাহরণ এবং উৎসাহিত হওয়ার একটা বিষয় এখানে আছে। আর যদি আমরা পারিবারিক ভাবে থিয়েটার চর্চা না করি, সংস্কৃতি চর্চা না করি, তাহলে এই জায়গাতে কোনো ধরনের নতুন উপাদান যোগ হবে না, দায়বদ্ধতা তৈরি হবে। নাম্বার 2 হচ্ছে যেটা আমাদের আমরা যদি ভরতমুনি পড়ি, দেখো যে আমাদের এই অঞ্চলের যে নাট্য রীতি, সেইখানে নাচ এবং অভিনয়, এইটা হচ্ছে আমাদের সঙ্গীত মিলে হচ্ছে আমাদের থিয়েটার, আমাদের নাটক। কিন্তু কেন জানি না আমরা এখন ক্রমশ গিমিক নির্ভর হয়ে যাচ্ছি, অভিনয় থেকে আমরা সরে যাচ্ছি। অভিনয় থেকে সরে যাচ্ছে এই কারণে, আমার ধারণা, আমার ব্যক্তিগত মত, যে অভিনয় থেকে আমরা সরে যাচ্ছি এই কারণে অভিনয়ের চর্চার বিষয়, এই চর্চাটুকু করার মতো সময় আমাদের নাই। যখন শম্ভুদা সৈনিক, তখন সে অভিনয়ের চর্চা করত। যখন রুমিদি ঘরে গৃহিণী, মেয়ের সেবা করছে, মেয়ের যত্ন করছে, তখন সে অভিনয়ের চর্চা করত। এই যে অভিনয় চর্চার বিষয়, অভিনয় চর্চা করতে হয়, সেই চর্চা করার সাহসটুকু আমাদের নাই, সময়টুকু আমাদের নাই। এইখানে তারা অভিনয়ের চর্চা করেন,
সেইটা আমাদের জন্য শিক্ষার বিষয়। এবং আমাদের এই উপমহাদেশে যদি দেখি, আমরা কি চাই নাটকে? সংলাপ চাই, আমরা নাটকে কাহিনী চাই এবং অভিনয় চাই। এই জায়গাতে যখন খুব ঘাটতি, তখন আমরা আমাদের সামনে দাঁড়ান একজন সুব্রত রায়, রুমি রায়। এই যে অভিনেতার সংকট, অভিনয়ের সংকট, এখানে আমার অনুরোধ থাকবে সবার কাছে, কেবল গল্প না, এবং ওনাদের ব্যক্তি জীবন খুব শুনে আমাদের দরকার নাই। আমার একদম সুস্পষ্টভাবে প্রশ্ন থাকবে শম্ভুদার কাছে, রুমিদির কাছে, যে একজন অভিনেতা হওয়ার জন্য কোন ধরনের প্রস্তুতি আমাদের দরকার, সেই প্রস্তুতি জায়গাটুকু নিয়ে শম্ভুদা এবং রুমিদি কথা বলুক। কারণ তারা কিন্তু এখনো অভিনয়টাকে প্রাধান্য দেয়। তাদের কাছে তাদের সংলাপ, না সঙ্গীত, নাচ সবই তারা নেয়, কিন্তু এই যে সংলাপটা কিভাবে প্রক্ষেপণ করতে হয়, সংলাপ নিয়ে কিভাবে খেলতে হয়। আমরা যদি দেখি যে যখন আপনার হয়, এই শম্ভুদা যখন মঞ্চে উঠে, তখন দেখা যায় কি তার দেহের ভাষা, তার সংলাপ ত্রয়িং, তার প্রজেকশন এবং তার এক্সপ্রেশন গুলা সবগুলো মিলে একদম যে শম্ভুদা, গ্রিন রুমের শম্ভুদা এবং মঞ্চের শম্ভুদা এক থাকে না, রুমিদি এক থাকে না। এই যে অভিনেতা হয়ে ওঠা, এই অভিনেতা হয়ে ওঠার গল্প যদি আমরা শুনি, তাহলে আমাদের জন্য উপকার হবে। এবং আমার অনুরোধ থাকবে এখানে রুমিদি ও শম্ভুদার কাছে, কেবল অভিনয়ের গল্পটুকু হোক, প্রস্তুতির গল্পটুকু হোক। আমি আর কথা বলবো না, আমার বললে সবাই বিরক্ত হবে। তাদের কথা শুনে জুয়েল যাবার আগে শুধু একটা কথা বলে যাই, জুয়েলের সঙ্গে আমার প্রথম পরিচয় বাংলাদেশ সিলেট যাওয়ার পরেই হয়েছিল। এবং জুয়েল যেটা, এবং একটা সত্যি কথা বলেছে জুয়েল, যে আমরা অভিনয়টাকে ভালোবাসি, কিন্তু অভিনয়ের ভেতরের যে ব্যাপারটা এবং থিয়েটারকে কতটা সিরিয়াস নিজের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে রাখার যে ব্যাপারটা, সেটা আমি জুয়েলের কাছ থেকে দেখেছি। তার স্ত্রী, তার মেয়ে এত সুন্দর ওরা রিসাইটেশন করে, নাচে, এবং আমি সবসময় ফলো করি ওদেরকে। এইটা জীবনের একটা অপরিহার্য অঙ্গ হিসেবে নিলে অটোমেটিক্যালি এই জিনিসগুলো বেরিয়ে যায়। আচ্ছা, জুয়েলের যে ব্যাপারগুলা, এবং জুয়েল, আমি যখন সিলেটে গিয়েছিলাম এই তিনটে নাটক করার পরে সবাই আমাকে প্রশংসা করছিল। জুয়েল এসে কিন্তু কাঠকোট্টা মানুষ, ও মুখের উপরে বলে দেয়, ও বলে তুমি ভালো অভিনয় করছো, আমার কি তা লাভ হয়েছে। এইরকম জুয়েলই বলতে পারে। এবং জুয়েল যে বক্তব্যগুলো তার পেছনে বলেছে, সেটা কিন্তু আমিও মানে অ্যাভয়েড করতে পারিনি, যে আমি তো ভালো অভিনয় করে এসেছিলাম, কিন্তু এটা আসলে থিয়েটারের কি লাভ হয়েছে। তো সেগুলো অনেক কথা হবে জুয়েল। আজকে যেহেতু এখানে আমাদের দেবজ্যোতি ব্যানার্জি, জয় এবং আরো কয়েকজন কিছু পারফরমেন্সের ব্যাপারে আছে, আমি এখন একটা ওই নাথবতী অনাথবতের একটা পোরশন রুমি করছে, তারপরে ওই আচ্ছা, আমি এই ফাঁকে যদি একটা কথা বলতে চাই, আমাকে যদি রাব্বিকে ধন্যবাদ দিই এই কারণে, ছোট মানুষ, সে ধারাবাহিকভাবে প্রোগ্রামটা করছে এবং তোমাদের কাছে যুক্ত করেছে এখানে। এই যে সিলেকশনটা তার, এই সিলেকশন তার এক ধরনের থিয়েটার ভাবনার প্রমাণ দেয়। এবং এই যে বেছে নেওয়ার বিষয়টা, আদায় করে নিয়ে যাওয়ার বিষয়টা, এইটা রাব্বি তুমি ধরে রাখবা। এনি হাউ তুমি আদায় করে নিবা, জোর করে একদম চেপে ধরে আদায় করে নিবা, এবং তুমি সেটা পারবা, এটা করবা। তোমাদেরকে প্রণাম। আমি থাকলে আমরা আমাদের মতো করে কথা বলবো, বকবকানি হবে, এখান থেকে আমি বের হয়ে যাই, তোমরা কথা বলো। জুয়েল ভাই আমি একটা কথা বলতে চাই, যদি আপনারা আমাকে একটা অনুমতি দেন কথা বলার জন্য। প্লিজ প্লিজ। সেটা হলো যে জুয়েল ভাই প্রথমেই বলেছেন যে, আমি প্রথমে বলে রাখি, জুয়েল ভাইয়ের সাথে আমাদের সম্পর্কটা, যে আমাদের থিয়েটার মুরারিচাঁদের একবার প্রতিষ্ঠাকালীন থেকে জুয়েল ভাই আমাদের সাথে সংযুক্ত আছেন, সব মিলিয়ে এখনো আছেন। আমাদের একটা অনুষ্ঠানে জুয়েল ভাই এসেছেন। জুয়েল ভাই আমাদের অভিভাবক হিসাবে দেখেন আজকে একটা প্রশ্ন করেছেন, যে আজকে আমাদের অতিথিদের কাছে, যে আসলে অভিনয় সম্পর্কে জানতে চাই। এটা কিন্তু আমাদের প্রশ্নই ছিল, কিন্তু জুয়েল ভাই আমাদের পক্ষ থেকে কিন্তু প্রশ্নটা করেছেন। আরেকটা কথা হলো যে, আপনাকে যে নাটক করার পরে যে প্রশ্নটা করেছেন, যে আপনি নাটক করেছেন তাতে আমার কি, সেম একটা প্রশ্ন, এই ক্যাটাগরি একটা প্রশ্ন আমাকেও করেছেন। আমি তখন এটা নিয়ে চিন্তায় পড়েছি যে আসলে জুয়েল ভাইয়ের মতো মানুষ এই কথাটা কেন বলবে। তা আসলেই চিন্তা করি যে জুয়েল ভাইয়ের কিছু কথা যে সোজাসুজি বলে ফেলে, কিন্তু এই কথাটার মধ্যেই, কথাটার পিছনে আরেকটা গল্প থাকে, সেটা আসলে অনেক বেশি ভাবায় আমাদেরকে।
ধন্যবাদ জুয়েল ভাই আজকে সংযুক্ত হওয়ার জন্য। এবং তোমাদেরকে প্রণাম। আমি আর কথা বলি না, বললে তোমাদের কথা শোনা হবে না, বকাবো আমি বকারাম, আমি বের হয়ে যাই। ভালো থাকবেন জুয়েল ভাই, প্লিজ। ভালো থাকবে। আজকে মুরারিচাঁদের থিয়েটারের এই ফেসবুক লাইভ অনুষ্ঠানে যুক্ত হতে পেরে সত্যিই ভালো লাগছে। আসলে সিলেটের সঙ্গে আমাদের সম্পর্কটা এমন একটা জায়গায় চলে গিয়েছিল, এত ভালোবাসা পেয়েছি সিলেট থেকে, বাংলাদেশের চুনারুঘাট থেকে, অন্যান্য অঞ্চল থেকে। এখানে নীলাঞ্জন দাস টুকুর কথা আগে বলছিলাম, দেখলাম নীলাঞ্জন টুকুদাও প্রোগ্রামটি দেখছেন এবং অনেকেই প্রোগ্রামটা দেখছেন, আমাদের নাট্যাঙ্গনে, আমাদের সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই আমাদের আজকে প্রোগ্রামটি দেখছেন। তো আমি আমাদের আমি এবারে রেজাউল, আমি এখানে ইসে আছে, ওই আমার এক বন্ধু আছে এখানে, দীপেন্দু দাস। আমার আগামী একটা জাস্ট মানে আমি বলে দিতে চাই এটা অফিসিয়ালি, আমার নেক্সট যে আমাদের সংস্থা থেকে আমরা নেক্সট যে কতগুলো নাটক করব, তার মধ্যে রিপিট নাটক অনেকটাই আছে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে একটা নাটক, মনোজ মিত্রের একটা নাটক, এবং দীপেন্দু দাস অনেক রিসার্চ করে একটা নাটক লিখেছে উল্লাসকর দত্তর উপরে। এই নাটকটা যখনই অতিমারির প্রকোপটা শেষ হয়ে যাবে, আমরা নিজেদেরকে কিছুটা গুছিয়ে নিতে পারবো, তখন আমরা এই নাটকটার কাজেও হাত দেব। এবারে নাথবতী অনাথবতের কয়েকটা জায়গা, যেটা আমাদের শিলচরে কয়েকবারই মঞ্চ সফল নাটক, এটা রুমি করেছিল আমাদের গণসুর থেকে। এই নাটকের কয়েকটা অংশ এইখানে বলছি। তোমার সময় শেষ হয়ে যাওয়ার একটু আগে আমাকে বলবে, হ্যাঁ? না, আমরা অনুষ্ঠান করি, সময় শেষ হোক সমস্যা নাই, আমরা করি। আমরা তো শুরুতেই বলেছি আমাদের এটা থিয়েটার আড্ডা, আমরা 1 ঘন্টা রাখি, সমস্যা নাই, আজকে একটু বেশি সময় যাক, তাও আমাদের আড্ডাটা চলুক। সমস্যা নাই কথাটা অনেকদিন পরে শুনলাম। হ্যাঁ, সমস্যা নাথবতী অনাথবতটা শাওলি মিত্রের এক অসাধারণ নাটক। মহাভারতের দ্রৌপদীর মানে করুণ কাহিনী, জীবনের করুণ কাহিনী নিয়ে লেখা। মূলত নাটকটা আমি একাই করেছিলাম, 1 ঘন্টা 20 মিনিটের নাটক। আর এমনিতে কয়েকজন জুরি ছিল আমার সঙ্গে, আমাদের ক্লাবের কয়েকটা মেয়ে ছিল, ওরা গান টান করেছিল। আর অভিনয়টা আমি একা, মানে মহাভারতের অনেকগুলো চরিত্র আমি একাই করেছিলাম। ওইটা থেকে, ওই নাটক থেকে আমি 2-3টা অংশ করছি। নাটকের শেষে আপনাদের জন্য কিছু প্রশ্ন এসেছে, নাটকের শেষে আমরা প্রশ্নগুলো করব। ঠিক আছে। তাহলে আমরা শুরু করি। খেলায় ওরা পাণ্ডবরা হেরে গেল, তখন ওরা বনবাসী হয়ে গেল, ওই জায়গাটা একটু বড় আশা ছিল মনে, বড় তৃষা, বড় আশা, কুটিরের দ্বারে বসিয়া হারে একাকিনী সেই নারী, চোখে ঘুম নাই, দেহে বল নাই, ভাবনা না ঘুচে তারি, একাকিনী সেই নারী, বড় গোপন ভালোবাসা। মশাইরা, দ্রৌপদী আর কিচ্ছু বুঝতে পারে না, কিসে সে সার্থকতা পাবে। পঞ্চস্বামীর সঙ্গে বনে এলো নারী, কই আর তো কেউ আসেনি। সব পাণ্ডবদের তখন অন্য অন্য বউরা ছিল, সুভদ্রা, করিণমতি, দেবিকা, বিজয়া, আরো সব, কেউ তো আসেনি। আচ্ছা,
সে কি অর্জুনকে কাছে পাবে বলেই এসেছিল? বীর অর্জুনকে বরণ করেছিল সে, অথচ যুধিষ্ঠির জ্যেষ্ঠ, তাই বিয়ের পর ঘর করতে হলো যাকে ভালোবেসেছিল তার সঙ্গে নয়, যুধিষ্ঠিরের সঙ্গে। কোত্থেকে নারদ মুনি এসে ভাইয়েরা সবার সঙ্গে ঠিক করে নিল যে যুধিষ্ঠির থেকে শুরু করে বয়ঃক্রমানুসারে এক এক ভাইয়ের সঙ্গে এক এক বছর ঘর করবে দ্রৌপদী। নিয়ম করে দেওয়া হলো যে এক ভাইয়ের সঙ্গে বসবাসকালে যদি অন্য কোনো ভাই শয়ন কক্ষে প্রবেশ করে তাহলে তাকে 12 বছরের জন্য বনবাসী হতে হবে। অথচ বীর অর্জুনকে ভালোবেসে গলায় মালা দিয়েছিল সে। তা সেই প্রথম বছরে যখন যুধিষ্ঠিরের সঙ্গে ঘর করতে হলো তখন অর্জুন একবার বাধ্য হয়ে ঢুকে গেল কক্ষে। ব্যাস 12 বছরের জন্য তাকে বনে যেতে হলো। তারপর ভীম, নকুল, সহদেব সবার সঙ্গে ঘর করা হলো, অর্জুনের সঙ্গে আর হলো না। অর্জুন কিন্তু ব্রহ্মচারী থাকেনি, সে নিয়ম নাকি মানতে হবে কেবল দ্রৌপদীর বেলায়। বনবাসে তার সঙ্গিনী জুটেছে উলুপি, চিত্রাঙ্গদা, সুভদ্রা। এবন সেবন ঘুরে ক্লান্ত পাঞ্চালী এখনো বনবাসে একেবারে শেষ পর্বে এসে পৌঁছেছে। সে বড় শ্রান্ত, সে শান্ত থাকতে চায় কিন্তু থাকতে পারে না। দ্রৌপদী নিজের কেশ দেখে আর ভাবে কতবার কত পাপী তার এই কেশ ধরে তাকে অপমান করেছে। তার মাথায় আগুন জ্বলে ওঠে। দ্রৌপদী ভাবে যে একটা ধর্মযুদ্ধ হোক পৃথিবীতে, আর সেই যুদ্ধে স্থির হোক কে পাপী আর কে নির্দোষ। হোক ধর্মের জয়, পাপের পরাজয়। কিন্তু যুদ্ধ কোথায়? এরা তো সব সন্ধির কথা বলছে। তাই যখন কৃষ্ণ যাচ্ছে হস্তিনাপুরে শান্তির দূত হয়ে, তখন সে আর থাকতে পারে না, সে চলে আসে কৃষ্ণের সামনে। আলু লাইত কুন্তলা রক্তচক্ষু দ্রৌপদী আর কত কাঁদবে সে। শেষ বলে, এই সেই কেশ কৃষ্ণ, এই সেই কেশ যে কেশ আকর্ষণ করে দুঃশাসন ওই কৌরব সভায় আমাকে টানতে টানতে নিয়ে গেছিল। ওই সভাতে গিয়ে তুমি যখন শান্তির কথা বলবে, সন্ধির কথা বলবে, এই কেশের কথা যেন তোমার মনে পড়ে। যেন তোমার মনে পড়ে কৃষ্ণ দুর্যোধন ওই সভায় আমার পঞ্চস্বামীর সামনে তার উরুর কাপড় সরিয়ে উরু দেখিয়ে আমাকে বাঁচি ইঙ্গিত করেছিল। শান্তির কথা বলবে তো, এই কথা যেন তোমার মনে পড়ে কৃষ্ণ, যেন তোমার মনে পড়ে কৃষ্ণ। কর্ণ আর দুর্যোধন উভয়ে চিৎকার করে বলে উঠেছিল যে পঞ্চস্বামীকে ভজনা করে সে তো বেশ। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারিনি। আমি চারিদিকে তাকালাম, সবাই কত লোক, তারা কেউ কিছু বললে না। আর ওরা বললে যে এখন বিজিতোষী আমাদের পছন্দ করবে, যখন সন্ধির কথা বলবে কৃষ্ণ তখন যেন তোমার সব মনে পড়ে, যেন তোমার মনে পড়ে কৃষ্ণ। কর্ণ বলেছিল ওই সভায়, ওই নারীর বস্ত্র হরণ করো এই সভায় সবার সামনে,
আমরা সব দেখবো। আমি দেখলাম দুঃশাসন শক্তি পুরো আমার মস্তিষ্কে টানলো এক বস্ত্র। আমি ওই সময় তো গুরুজনেরা তারা ছিল, বসেছিল, তারা তারা বসে রইল, কেউ কিচ্ছু বললো না। এইসব এইসব কথা যেন তোমার মনে পড়ে কৃষ্ণ, কৃষ্ণ। আরেকটা জায়গা করছি, আমার মানে খুব ভালো লাগে এই জায়গাটা। যখন চমৎকার। দ্রৌপদী আসলে তো অর্জুনকেই ভালোবেসেছিলেন, কিন্তু তার পঞ্চস্বামীর সঙ্গে থাকতে হয়েছিল, এবং তিনি অর্জুনকেই ভালোবাসতেন, কিন্তু অর্জুন তাকে কতটুকু ভালোবেসেছিলেন সেটা নিয়ে একদম শেষ দিকে তার মানে তিনি বসে আছেন, শুয়ে আছেন, যখন পঞ্চস্বামীর সঙ্গে তিনি মানে চলে যাচ্ছিলেন শেষ যাত্রায়, তখন শুয়ে শুয়ে মানে তিনি ভাবছেন আর কি, আচ্ছা ভালোবাসা কি সবসময় এইরকম হয়? একপক্ষে আমি একজনকে ভালোবেসে বেশি প্রতি আমার দিকে, আবার কেউ হয়তো আমাকে, হ্যাঁ ছিল তো ভীম, হ্যাঁ ভীম, স্বয়ম্বর সভায় যুদ্ধের সময় আমার পাশে এসে দাঁড়িয়েছিল ভীম। সেই বিভৎস বাসা খেলার দিনে ভীম চেয়েছিল তার জ্যেষ্ঠের হাত পুড়িয়ে দিতে। ভীম চেয়েছিল দুর্যোধন আর দুঃশাসনকে তৎক্ষণাৎ নাশ করতে। যে উরু দেখিয়ে দুর্যোধন আমাকে অপমান করেছিল, তাই যুদ্ধে হলেও দুর্যোধনের উরু ভেঙে দিয়েছিল ভীম। যে দুঃশাসন তাকে নগ্ন করার চেষ্টা করেছিল, তার পিতৃ রক্তপান করেছে ভীম। আর সেই বনবাসে জটাসুরকে শাস্তি দিয়েছে ভীম, জয়দ্রথকে শাস্তি দিয়েছে ভীম, কীচককে মেরেছে ভীম। সে তো ধর্ম ধর্ম করেনি। সেই অর্থে দ্রৌপদী মাটির মেয়ে, সেই অর্থে কতবার তার কত কষ্টের মধ্যে ভীম এসে জিজ্ঞাসা করেছে, তোমার কি খুব কষ্ট হচ্ছে পাঞ্চালী? ক্রমশ তার চোখের সামনে এক অন্ধকারের পর্দা নিয়ে তখন সেই অন্ধকার নেমে আসা চোখ দুটো নিয়ে কঠিন প্রান্তরে নিঃসন্দেহে করে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে দ্রৌপদী। আর হঠাৎ তার কানের কাছে ভেসে আসে, তোমার কি কষ্ট হচ্ছে পাঞ্চালী? ভীম, ভীম। দ্রৌপদী অতি কষ্টে তার চোখ দুটো টেনে তোলার চেষ্টা করে, ঝাপসা চোখে চেয়ে দেখে ভীম এসে দাঁড়িয়েছে তার পাশে, আর তাকে জিজ্ঞাসা করছে, তোমার কি খুব কষ্ট হচ্ছে পাঞ্চালী? এতদিন বাদে আজ হঠাৎ তার চোখ ভরে উঠে জলে। বাবুমশাইরা তার সেই শুকিয়ে যাওয়া মুখখানিতে ফুটে হাসি। সে অতি কষ্টে তার হাত দুটো বাড়িয়ে ভীমের মুখটা ধরার চেষ্টা করে। তার চোখের জলে ভীমের মুখটা ভেসে যেতে থাকে, আর তার শেষ নিঃশ্বাসটুকে অবলম্বন করে সে বলে, আর জন্মে তুমি কেবল
আমার হয়ে ভিড় তোমার কোলে মাথা দিয়ে আমি একটু শান্তিতে ঘুমোতে পারবো, কেবল তুমি আমার হয়ে ভিড়, কেবল আমার। বাহ, চমৎকার। আরো একটি আমরা অনুষ্ঠান উপভোগ করলাম। অনেক 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 আজকে কমেন্ট আসছে, আসলে সবগুলো কমেন্ট পড়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। সবাইকে আবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সঙ্গে থাকার জন্য। এবার আমরা আমাদের কিছু প্রশ্ন আছে, প্রথমেই আমরা দাদার কাছে প্রশ্ন করতে চাই। সেটা হলো দাদা, যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা কিন্তু খুবই গভীর বলা যায়। বাংলাদেশের দেশ বিভাগ, মুক্তিযুদ্ধ সবকিছু মিলে বাংলাদেশের সম্পর্কটা কিন্তু বন্ধুত্বের। কিন্তু এখন সাম্প্রতিক সময় দেখা যায় বাংলাদেশের কিছু অর্থনৈতিক এবং কিছু নদীমাতৃক কিছু সমস্যা, আরো কিছু সমস্যা আছে, যেটা কাঁটাতারের সীমান্ত হত্যা সমস্যা। আসলে এই সমস্যাগুলো দূরীকরণের জন্য থিয়েটার বা আমাদের সংস্কৃতি আমাদের একসাথে কাজ করা কতটুকু ভূমিকা রাখবে? যে কোনো মানে সেটা রাজনৈতিক হোক, সামাজিক হোক বা অর্থনৈতিক হোক, যে কোনো দিক দিয়ে যখন এই সমস্যা থাকবে না, যখন তার মধ্যে একটা সম্প্রীতির বাতাবরণ থাকবে, তখন খুব স্বাভাবিকভাবেই অন্যান্য সম্পর্ক, যেটা রাজনীতির যেটা সম্পর্ক আছে, সেগুলো আস্তে আস্তে শিথিল হওয়ার একটা সুযোগ থেকেই যায়। এখানে আমি বলি যে কথাগুলি যেটা শুরু করেছিল বরাক সুরমা বরাক নাট্য উৎসব 2018-তে, তারপর আমরা ছিলাম 2019 থেকে আমরা প্রতিবার এই নাট্যোৎসবটাকে একবার শিলচরে একবার সিলেটে আমরা করি। বাট এটা আমাদের খুব দুর্ভাগ্য যে আমরা 2019-এ করতে পারিনি, আমাদের কিছু ব্যক্তিগত অসুবিধা থাকায়। এবং 2020-তে যখন আমরা মোটামুটি তৈরি হয়েছিলাম যে আমরা করছি, ঠিক তখনই এই করোনা অতিমারিটা শুরু হয়ে গেল, তো সেই প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাচ্ছে। তো সাংস্কৃতিক সম্পর্ক তো যে কোনো সম্পর্কের একটা আধার বলা যায়। আজকে এই যে আমি তোমার সঙ্গে কথা বলছি, আমাদের এই কথা বলার, বা জুয়েল ভাই এখানে এলো, বা আমি বাবু ভাইয়ের সঙ্গে যে কথা বলছি, এই সমস্ত কথাবার্তাগুলোর আধার বা ভিত বা ফাউন্ডেশনটা কিন্তু সংস্কৃতি, নাটক, গান, বাজনা, এইগুলো যত বেশি থাকবে তত আমাদের মধ্যে একটা সুস্থ বাতাবরণ তৈরি হবে, এবং তার থেকেই আমরা একটা বৃহত্তর জায়গায় পৌঁছতে পারবো বলে আমরা মনে করি। সেটাই, একদম একদম ঠিক দাদা। দিদির কাছে জানতে চাই, দিদি আপনি আমাদের সিলেটে এসে, আমাদের সিলেট না, সেটা আপনাদেরও সিলেট, আপনারও বাপের বাড়ি ছিল সুনামগঞ্জ, দাদার বাড়ি ছিল হবিগঞ্জ, তো সেই দিক থেকে সেটা আপনাদেরও এলাকা। তো আপনারা এখানে এসে নাটক করে গেছেন, আসলে আমাদের সাংস্কৃতিক অঙ্গনের পরিবেশটা কেমন উপভোগ করেন? মানে আমি ভেদাভেদটা বুঝিনি, আমার একই মনে হয়েছে। উপভোগ তো বলে লাভ নেই, খুবই করেছি। আর যখন তোমাদের ওই কলেজে গেছিলাম আমরা, মনে আছে তোমার একটা তোমাদের যেখানে রিহার্সাল হয় সেখানে আমরা আমাদের মহড়া কক্ষ, হ্যাঁ হ্যাঁ মহড়া কক্ষে বসেছিলাম। বৃষ্টি এবং আরেকটি মেয়ে, আমি নামটা মনে করতে পারছি না, ওরা একটা নাটকের অভিনয় করে দেখাচ্ছিল। মানে অদ্ভুত এইগুলো না, আমরা মানে কয়েকদিন পরে পরেই আমরা এইসব কথা মানে একটু আলোচনা করি। সত্যি খুবই ভালো লেগেছে। আমরা সিলেট আসার জন্য বর্ডার যখনই খুলবে, এই অতিমারির প্রকোপটা যখনই খুলবে, আমার মনে হয় তখন বর্ডারে ওই দিক থেকেও আসতে চাইবে বাবু ভাই ওরা, আর এই দিক থেকেও আমরা যেতে চাইবো, আমাদের বোধহয় বর্ডারেই দেখা হয়ে যাবে। সেটাই, আমরাও আশাবাদী। আসলে আমরা দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আজকে, আমি শুরুতেই বলেছি যে আমরা আজকে অনুষ্ঠানটি শুরু করেছি দুজন শক্তিমান অভিনেতা এবং অভিনেত্রীদের নিয়ে। দাদার কাছে আমাদের শেষ প্রশ্ন থাকবে, সেটা হলো আমাদের নাট্যকর্মীদের জন্য আপনি একজন
আগেই বলেছি যে আমি আপনার নাটক দেখে নিজেকে নিজেকে আবার নিজেকে চেনার চেষ্টা করেছিলাম, আরেকটু অন্যভাবে আর কি, যে আমি কিভাবে আরো ভালো করতে পারি, আপনাকে দেখে অনুপ্রাণিত হয়েছিলাম। তো সেই দিক থেকে বলতে চাই যে আমাদের থিয়েটারের বা আজকে যারা অনুষ্ঠানটি দেখছেন বা আমাদের থিয়েটার মোরারইচাঁদের নাট্যকর্মীদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ থাকবে? দেখো, আসলে কি জানো, থিয়েটার নিয়ে যারা গুরুগম্ভীর কথাবার্তা বলে, যারা বিভিন্ন সমালোচনা করে, যারা তাত্ত্বিক আলোচনা করে, তাদের সবসময় বসার জায়গাটা থাকে ওই দিকে, মানে আমরা যেখানে বসে আছি তার অপোজিটে। এবং আমরা যারা নাট্যকর্মী আছি, তারা কিন্তু সবসময় তাদের কথাই শুনে। একদম ঠিক। এবং যারা নাটক করে, যারা নাটকটাকে ভালোবাসে, তারা কোনো সময় জ্ঞান দিতে পারে না, কেননা তুমি আমার থেকে বয়সে অনেক ছোট, অভিজ্ঞতায় অনেকেই ছোট, কিন্তু আলটিমেটলি তুমি আমার একজন নাট্য বন্ধু, একজন থিয়েটারের সাথী। আমরা একসাথে চলি, একসাথে হাতে হাত মিলিয়ে পায়ে পা ফেলে চলি। আমি একটা জিনিসই বুঝি, যে কোনো ফর্ম অফ সংস্কৃতিকে আহ, ছোট না করে আমি বলছি, আমার কাছে যেহেতু আমি নিজে থিয়েটার করি, আমি বলি যে থিয়েটার ইজ দ্য মাদার অফ অল ফর্ম অফ আর্ট। এটা কোনো ইন্টেলেকচুয়ালস বলেছেন কিনা জানি না, কোনো মহাপুরুষ বলেছেন কিনা জানি না, কিন্তু এটা আমি বিশ্বাস করি। থিয়েটার একটা থিয়েটার কর্মী তাকে অল্প আবৃত্তি জানতে হবে, কিছুটা নাচ জানতে হবে, তার গলায় সুর থাকতে হবে, তাকে উচ্চারণটা তাকে ঠিক করে করতে হবে। যদিও আমাদের এতদ অঞ্চলে উচ্চারণের একটা অনেক সমস্যা আছে, কিন্তু এই সমস্ত কিছু মিলিয়ে হবে। এবং সবচেয়ে যে বড় যে কথাটা, যে থিয়েটার ইজ দ্য অনলি ফর্ম অফ আর্ট যেটা কোনোদিন একা হয় না। আমি গিয়ে সিলেটে গিয়ে 3টে একক নাটক করে এসেছি, কিন্তু আমি কিন্তু একা করিনি। মঞ্চে আমি একা করেছি, কিন্তু আমার সামনে দর্শক ছিল। কিন্তু যে গান একদম। গায়, সে কিন্তু বন্ধ করে সামনে বসে বসে এই একা একা গান গেয়ে সে তার নিজের তৃপ্তিটা পেয়ে যেতে পারে। কিন্তু আমি যে এই যে কথা বলছি, এই যে অভিনয়টা করছি, ক্যামেরাই হোক বা যে কোনো কিছু হোক, আমার সামনে একজন হলেও দর্শক লাগে, এক থেকে বেশি মানুষের সঙ্গে তোমার যোগাযোগটা হচ্ছে। এবং থিয়েটারে একটা দলগত দলগত যে ব্যাপারটা, যে কোনো যে একটা অ্যামেচার ক্লাব, একটা সংস্থা চালাতে গেলে যে ব্যাপারটা লাগে, এটা একমাত্র থিয়েটারই আনতে পারে, আমি বিশ্বাস করি। এটা আমার একান্ত ব্যক্তিগত মত। এইখানে নবীন প্রজন্মের 5-7 জন পাবে, মধ্য মধ্যবয়সী কয়েকজন পাবে, প্রবীণরা পাবে, সবাই কিন্তু বসে মহড়া করতে রিহার্সেলটা দিচ্ছে। আজকে ওই যে নজরুল অডিটোরিয়ামের বাইরের যে জায়গাটা, ওই জায়গাটার নাম জানি কি, সিলেটে বিয়ানীবাজারে, মুক্তমঞ্চ। মুক্তমঞ্চ। ওই মুক্তমঞ্চের ওইখানে কারা আড্ডা দিচ্ছে? চন্দনদা থেকে শুরু করে প্রলয়রা পর্যন্ত আড্ডা দিচ্ছে। এজ ডিফারেন্স কতটুকু? আজকে বাবুভাই যেরকম আড্ডা দিচ্ছে, সেখানে তোমরাও গিয়ে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছ। টুকু একদম। যেরকম আড্ডা দিচ্ছে, টুকু এখানে কোনো ক্লাস ডিপেন্ড করে না, সেখানে কোনো ধর্ম কাজ করে না। সেখানে আজকে রাত্রে 1টা পর্যন্ত এখানে বসে থিয়েটার কর্মীরাই কিন্তু আড্ডা দিচ্ছে। এই ব্যাপারগুলো একদম। আমার মনে হয় থিয়েটার করলেই চলে। এবং যেহেতু দলগতভাবে জিনিসটা হয়, সেহেতু যদি তার যদি নৈতিক কোনো অধঃপতন হয়, একটা পর্যায় পর্যন্ত হবে, তার বেশি কিন্তু হতে পারে না। আজকে যদি কেউ আমাকে এসে বলে যে অমুক তোমার ক্লাবে নাটক করতো, আজকে একটা রেপ করে এসে গেছে, আমি কিন্তু বিশ্বাস করবো না, সম্ভব না। তার মানসিকতা এত নিচে নামতেই পারে না, কেননা তার পেছনে আছে এইটা। আমি কি বলতে চাইছি, আমি আশা করি প্রবলেমটা অবশ্যই। হচ্ছে কি, তোমার হয়ে যাও নাটক টাটক তো একটু একটু করি, ইন্টেলেকচুয়াল হতে পারলাম না, মানে একটু গুরুগম্ভীর কথাবার্তা বলাটা পদ্ধতিটা আমি এখনো শিখতে আসলে পারি। এত সহজ কথার মধ্যে কিন্তু বিরাট একটা মেসেজ আছে, যেটা আমি একটু বলি। সেটা হলো যে আপনি বলেছেন যে আমাদের বয়সের অনেক পার্থক্য থাকে, কিন্তু যখন আমরা একই প্ল্যাটফর্মে কাজ করি তখন আর এটা থাকে না। যেমন বাবুভাই হলো আমাদের থিয়েটার মুরারইচাঁদের প্রতিষ্ঠাকালীন থেকে আমাদের আছেন, এবং আমাদের থিয়েটার মুরারইচাঁদের প্রথম যে মঞ্চ নাটক আমরা করেছি সেটার প্রথম ডিরেকশন দিয়েছিলেন আমাদের বাবুভাই। তো তাই বাবুভাই যখন একদিন বাবু ভাই কিন্তু আজকে ফেসবুক লাইভে আসেনি, ও বোধহয় পারেও না এইসব মোবাইল টোবাইল। তো বাবুভাই যখন আমাদের থিয়েটার রুমে আসলেন,
তো আমি যখন থিয়েটার প্রথম ভর্তি হই আর কি, তখন সবাই কয়েকজন বাবু ভাইকে ভাই বলছিল আর কি। তখন আমি 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 মানে আমি বাবু ভাইকে কিভাবে ভাই বলবো, যে এত বড় একজন মানুষ আমি ভাই কিভাবে বলবো? তখন বৃষ্টি আপু বলেছিল যে আসলে আর আর কিছুদিন পরে বুঝে যাবা যে আসলে আমাদের অঙ্গনটা হলো অন্যরকম, যে আমরা একটা পরিবারের মতো সবাই থাকি। এখানে বড়দেরকে অবশ্যই সম্মান করা হয়, রেসপেক্ট করা হয়, ছোটদেরকে স্নেহ করা হয়, কিন্তু আমরা সবাই মিলে একটা পরিবারের মধ্যে থাকি আর কি। আসলে আপনার সহজ কথাই কিন্তু সেটাই ফুটে উঠেছে। আমরা যেমন দিদির সিলেটে এই যে আমাদের এইখানে আজকে আমাদের এইখানে যেমন শেখর দা, হুম হুম ও আমার বড় ভাইয়ের মতো, বন্ধুর মতো, ওর সঙ্গে যে কোনো বিষয় নিয়ে কথাবার্তা বলি দিনের পর দিন, বন্ধুর পর রাত। আমাদের যারা প্রবীণ প্রজন্ম আছে, আশিস ভৌমিক, প্রদীপ দাস, বিজয় খান, ওদের সঙ্গে আমরা বন্ধুর মতোই মিশি, ওরা আমাদের অভিভাবক, একসঙ্গে কাজ করি। এইটা থিয়েটারেই সম্ভব, নাটকেই সম্ভব। একদম একদম ঠিক। আমাদের দিদির কাছে শেষ প্রশ্ন। আমাদের নাটক, আপনি আমাদের থিয়েটারে এসেছিলেন, আমাদের মহড়া কক্ষে এসেছিলেন, আমাদের এমসি কলেজ আপনি ঘুরেছেন, আমাদের সিলেটের সাংস্কৃতিক অঙ্গন আপনি মোটামুটি দেখেছেন এবং জানেনও। তো আমাদের সেম প্রশ্নটাই, যে আমাদের নাট্যকর্মের উদ্দেশ্যে আপনার পক্ষ থেকে, যে আপনার বারবার আপনার কাছে প্রশ্ন আসছিল, দিদির কণ্ঠটা এত সুন্দর, আমরা দিদির কণ্ঠটা নিতে চাই, সেটা বৃষ্টি আপু প্রশ্ন করেছে, আরো কয়েকজন প্রশ্ন করেছে। আপনার পক্ষ থেকে আমাদের নাট্যকর্মীদের জন্য কি মেসেজ থাকবে? আমিও কথা বলতে পারি না বেশি, এত সাজিয়ে গুজিয়ে। মেসেজ বলতে তো অভিনয় করে যাও, শুধু অভিনয় করে যাও, অভিনয় করে যাও। যদি এখন যেরকম সবাই মিলে রিহার্সাল করা, মানে মহড়া করা সম্ভব হচ্ছে না, তো ঘরে বসে সেইগুলোই আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে করো, মনে করো সামনে আছে কেউ ভেবে। মানে রিহার্সালের খুব প্রয়োজন, এটা বাদ দিয়ে দিলে না, মানে আবার এটা গ্যাপ থেকে পড়ে যায়। সরতে, হ্যাঁ ওইটাই সবসময় ওইসব করতে হয়। তাই একদম করো, তোমরা তো ছোটরা, তোমাদের অনেক গুণ আছে সবার, করে যাও, অনেক হয়ে যাবে দেখবেন। আর আমার মনে হয় না যে এই করোনা আমাদেরকে বেশি দিন দমিয়ে রাখতে পারবে। আমরা আবার একদম উঠবো stage, আবার সেটাই। আমরাও হ্যাঁ, আমরা অভিনয় করবো, আমরা আসবো, তোমরা আসবে, বাস। আমরাও সুদিনের অপেক্ষায় আছি। আশা করি হ্যাঁ, আজকে আপনারা যেভাবে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, এতটুকু গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন আমাদেরকে, আমাদের দর্শকদেরকে আপনারা এত সময় অনেক অনেক সুন্দর সুন্দর চমৎকার কিছু পরিবেশনা উপহার দিয়েছেন, এবং দাদা বলেছেন শেষে যে সিলেটে আবার আসবেন। আমি আমাদের থিয়েটার মুরারিচাঁদের জাকির মোহাম্মদ ভাইয়ের কথাটা দিয়ে আমি আজকে অনুষ্ঠানটা শেষ করতে চাই, যে সিলেটে স্বাগত, আপনাদের থিয়েটার রুমে আবার দেখা হবে। আসলে ঠিক, আমরাও আবার আপনাদের সাথে একসাথে আড্ডা দেব, সে অপেক্ষায় আমরা রইলাম। আরেকটা কথা বলে রাখি, আমাদের আজকে 16তম পর্ব হয়েছে আমাদের অনুষ্ঠানের। আমরা যখন 50তম পর্বটা যখন আমরা যাব, যদি করোনাকালীন ভালো হয়, আমরা 50তম পর্বটা করতে চাই আমাদের থিয়েটার রুমে, মানে আমাদের যারা অতিথি আমাদের সাথে সংযুক্ত ছিলেন বা এই পর্যন্ত থাকবেন, সবাইকে নিয়ে আমরা 50তম পর্বটা করতে চাই আমাদের থিয়েটার রুমে। আশা করি যদি করোনাকাল ভালো হয়ে যায়, আপনাদেরকে আমরা আমন্ত্রণ করব আমাদের সবাইকে নিয়ে, যে আমাদের 50 জন অতিথিদেরকে নিয়ে আমরা অনুষ্ঠানটা, আমাদের 50তম থিয়েটার আড্ডাটা দেব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে আমরাও অপেক্ষায় রইলাম ওই দিনের। আর তোমরাও সুস্থ থাকো, সাবধানে থেকো, ভালো থাকবে, মাস্ক সবসময় পরে থাকবে, স্যানিটাইজার ব্যবহার করবে। ভালো সেটা আমাদের থাকবে। জন্য, সেটা আপনারাও ভালো থাকবেন। অ্যাকচুয়ালি শেষ কথাটা যেটা, মানে মুরারিচাঁদ কলেজের কথা শুনে অনেকেই, মানে তুমি বললে না যে আমি আমাদের ব্যস্ততম সময় দিয়েছি আরো অনেক কিছু, আসলে ব্যস্ত না, দুপুর 12টার পরে আমাদের এখানে লকডাউন হয়ে যায়। এবং সত্যি আচ্ছা কথা বলতে কি, এখন ফেসবুক লাইভের অনুষ্ঠান আমাদের এখানে অনেকে কম দেখে, কেননা চারিদিকে এত হতাশা, সব জায়গায় বিশ্বের প্রত্যেকটা অঞ্চলে। তার মধ্যে এখন ইউরো কাপ, কোপা আমেরিকান কাপ, এইসব। আজকেও আজকেও তোমাকে আমি আগেই বলেছিলাম যে এই বছর আজকে ফেসবুক খেলা আছে। করিনি আমি। ও হ্যাঁ, আচ্ছা কিন্তু আচ্ছা। সিলেট এবং থিয়েটার মুরারিচাঁদ, এই দুটো নামের একটা অমোঘ আকর্ষণ আছে আমাদের কাছে। এবং তার জন্য লাস্ট কমেন্টে এসছে বিভাস রায়, যে আমাদের সঙ্গে বাংলাদেশ গিয়েছিল, ও জীবনে হ্যাঁ কোনো হ্যাঁ, ফেসবুক অনুষ্ঠান দেখেনি, ও আজকে কমেন্টটা পুরোটা করেছে। অনুষ্ঠান দেখেছি।
আজকে পুরো অনুষ্ঠানটা দেখেছে। তো এই যে ব্যাপারগুলা, এগুলো সিলেট, মুরারিচাঁদ, এমসি কলেজের নাম কেনে মানে সবাই জানে। আজকে যখন বৃষ্টি, তোমরা ইয়াকুব সবাই মিলে আমাদেরকে কলেজের পুরো অঞ্চলটা ঘোরাচ্ছিলে এবং শেষমেশ প্রিন্সিপাল স্যারের রুমে আমাদের গিয়েছিলাম, আমাদেরকে একটা সম্বর্ধনা দেওয়া হয়েছিল। এটা এটা একটা হিস্টোরিক্যাল ব্যাপার, আমাদের জীবনের একটা অমূল্য সম্পদ। আজকে এমসি কলেজ, থিয়েটার অঙ্গন মঞ্চের বাইরে যে রাত্রে 1টা পর্যন্ত আড্ডা দেওয়া, আমরা চুনারুঘাট গিয়েছিলাম, ওইখান থেকে ফিরে আসার সময় ওই টুকু মোবাইলের টর্চের আলো ধরছে, আর সুদীপ্তা রবীন্দ্রসঙ্গীত গাইছে রাত্রে 1টার সময়। তো দিজ আর মানে দারুণ দারুণ ব্যাপার, খুব অসম্ভব ভালো। আমার দাদা, আমি যার চেম্বারে বসে আজকের অনুষ্ঠানটা করেছি, ওর সংস্কৃতি অন্তঃপ্রাণ ছিল, কিন্তু নাটক টাটক করিনি। কিন্তু ও বাবু ভাইদের খুব ভালো বন্ধু ছিল, সবাই ওকে সেজদা সেজদা বলে ডাকতো। ও আমার আগে বাংলাদেশ গিয়েছিল এবং এসে আমাকে বলেছিল যে সিলেটে নাট্যচর্চা মানে খুব অসম্ভব শক্তিশালী এবং খুব ভালো লেগেছে। সেটাই। দাদা আরেকটা কথা বলে রাখি, সেটা হলো যে বাংলাদেশের মধ্যে মানে আমি তো এখনো ছোট মানুষ, আমি এখনো শিখছি। এবং মানে আমি যতটুকু বুঝলাম যে সারা বাংলাদেশের মধ্যে যদি সাংস্কৃতিক অঙ্গনটা যদি দেখি, যে সিলেটের সাংস্কৃতিক অঙ্গনটার মধ্যে এত বেশি ঐক্যতা, যে সবাই সবার বিভিন্ন বিভিন্ন প্রত্যেকটা সংগঠনের আলাদা আলাদা আদর্শ থাকে, কিন্তু যখন কোনো দাবি, কোনো কোনো কিছু যখন সার্বিকভাবে যখন চিন্তা করা হয়, তখন সবাই একই প্ল্যাটফর্মে সবাই এসে পড়ে। আসলে এটাই সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের বিরাট একটা শক্তি। এটা আমাদের শিলচরের বিভিন্ন দল আছে, সবাই আলাদা আলাদা দল, আলাদা আলাদা নাটক করে, কিন্তু যখনই গণসুর নাটক করে তখন দেখবে ভাবিকালে শান্তনু পাল এসে বলছে কোনো সাহায্যের দরকার, শেখরদা মঞ্চসজ্জা করে মধ্যে হাত লাগাচ্ছে, কোনো কোনো নাটকের পরিচালনার কাজেও সাহায্য করছে, কায়নাটের একজন আসছে, দশরূপক, রূপক, প্রত্যেকটা সংস্থা মিলেই কাজ করছে। ঠিক আছে, পরিচালক বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে অনেকগুলো দল তৈরি হয়েছে, সেটা তো হবেই, অঞ্চল ভিত্তিক দল, কিন্তু এই থিয়েটারের মধ্যে এই ইউনিটিটা আমাদের আছে। সেটাই সেটাই থাকুক। সেই 1 শক্তি, ঘন্টার জায়গায় 1 ঘন্টা 22 মিনিট করে নিয়েছে। আবারও সেটা হলো তোমাদের সেটা। আজকের অনেক অনুষ্ঠানটা রেকর্ড হয়েছে আমাদের, যে আজকে সবচেয়ে বেশি সময় গিয়েছে, কিন্তু আসলে অনুষ্ঠানটা তারপরও শেষ হচ্ছে না। মনে হচ্ছে না যে অনুষ্ঠানটা শেষ করে ফেলি। সবাই সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আবারও শুভরাত্রি।